আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নুরুল হক ভূঁইয়া, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা গত ক্লাসে যে পড়াটা পড়ছিলাম সেটার একটু রিভিউ করে আবার আমরা নতুন পড়া শুরু করব। গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে 30টা মৌলের নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর এগুলো পড়ার জন্য, এবং আমরা বলছিলাম যে ইলেকট্রন বিন্যাস, অরবিটালের সাহায্যে ইলেকট্রন বিন্যাস করার জন্য। তো তোমরা নিশ্চয়ই 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলি, অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত মৌলগুলার ইলেকট্রন বিন্যাস করার জন্য বলছিলাম। তো ইলেকট্রন বিন্যাসের এটা ছিল আমাদের 1s 2s 2p 3s 3p 3d 4s এরকম। এই নিয়ম অনুযায়ী আমরা যখন পটাশিয়াম 19 এই মৌলটার ইলেকট্রন বিন্যাস করতে যাব, তখন আমাদের আসবে এরকম 1s2 2s2 2p6 3s2 3p6। তারপরে এখন দেখো, এই পর্যন্ত ইলেকট্রন আছে আমাদের 19টা, এই পর্যন্ত আমাদের ইলেকট্রন হচ্ছে 18টা। এরপরে একটা ইলেকট্রন বাকি আছে। এখন ওই ইলেকট্রনটা কোন অরবিটালে যাবে? 3d অরবিটালে যাবে না 4s অরবিটালে যাবে? তো নিয়ম অনুযায়ী আমরা যদি 3d অরবিটালে দেই তাহলে এরকম হওয়ার কথা, বাট এই ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে ভুল। আমাদের এখানে হবে 4s1, এটা হবে না। এখন কেন হবে না? তোমাদের 1.3 যে টপিক্সটা ছিল প্রথম অধ্যায়ের, সেখানে একটা ইলেকট্রন বিন্যাসের নিয়ম ছিল আফবাউ নিয়ম, আফবাউ প্রিন্সিপাল বা আফবাউ নিয়ম। সেই নিয়মটা এই ইলেকট্রন বিন্যাস থেকে ক্লিয়ার হওয়া যায়। আফবাউ নিয়ম অনুযায়ী বলা হয়েছে যে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে যাবে। ইলেকট্রন সমূহ নিম্ন শক্তি স্তর পূর্ণ করে পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে যাবে। তো আমাদের আলোচ্য 3d এবং 4s এই দুইটা অরবিটালের মধ্যে 3dর শক্তি বেশি নাকি 4s এর শক্তি বেশি, সেটা আগে আমাদের রিয়েলাইজ করতে হবে। এটা রিয়েলাইজ করার নিয়ম হচ্ছে n+l নিয়ম। এই নিয়ম অনুযায়ী দুইটা অরবিটালের মধ্যে, পাশাপাশি দুইটা অরবিটালের মধ্যে কোনটার শক্তি কম এবং কোনটার শক্তি বেশি সেটা আমরা কম্পেয়ার করতে পারবো। কিভাবে? এখানে nটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর lটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমরা যদি 3d এর ক্ষেত্রে এই নিয়মটা ইউজ করি, তো 3d এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 3 প্লাস সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত হলে আমরা এটাকে d অরবিটাল বলি? সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান যখন 2 হয় তখন আমরা এটাকে d অরবিটাল চিন্তা করি। তাহলে এখানে যেহেতু d আছে, d এর জন্য l এর মান বসাবো 2, তাহলে এটার রেজাল্ট আসছে কত? 5। তাহলে 3d এর ক্ষেত্রে n+l নিয়ম অনুযায়ী রেজাল্ট আসছে 5। এখন আমরা দেখব 4s এর ক্ষেত্রে n+l এর নিয়মটা কি আসে। 4s এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 4, প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 4, আর s এর ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান আমরা কত বসাই? 0। তাহলে এখানে 4 + 0 কত হলো রেজাল্ট? 4। তাহলে দেখা গেল যে n+l নিয়ম অনুযায়ী 3d এর শক্তি বেশি অর্থাৎ 5 এবং 4s এর শক্তি কম অর্থাৎ কত? 4। এই জন্য পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটা যাওয়ার কথা 3d অরবিটালে, কিন্তু এটা 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যাবে। এটাই হচ্ছে আফবাউ নিয়ম। আমি আফবাউ নিয়মটা আবার বলতেছি যে পরমাণুতে ইলেকট্রন সমূহ প্রবেশের সময় প্রথমে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে তারপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। এটা হচ্ছে আফবাউ নীতি।
তাহলে আমাদের পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা 3d অরবিটালে না গিয়ে আমাদের যাবে 4s অরবিটালে। এটাই হচ্ছে আফবাউ নিয়ম। আমি আবার বলতেছি, তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে আসবে 4s1, অর্থাৎ 3dতে না গিয়া 4s এ যাবে। এটাই হচ্ছে আফবাউ নিয়ম। এরপরে যথারীতি আমরা যখন 21 অর্থাৎ স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করব, তখন হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। এখানে 1 ছিল, এখন s এ দুইটা যাবে 4s2। এরপরে আমরা যখন টাইটেনিয়াম কত 22 এটার ইলেকট্রন বিন্যাসটা করব, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। দেখো এই পর্যন্ত হচ্ছে কয়টা ইলেকট্রন? 21টা। এখন আরেকটা ইলেকট্রন বাকি আছে, তখন এটা যাবে 3d1, অর্থাৎ টাইটেনিয়ামের ক্ষেত্রে গিয়া 3d অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। আমি আবার বলতেছি যে পরমাণুতে ইলেকট্রন সমূহ যখন প্রবেশ করে তখন প্রথমে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে তারপরে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। তো আমাদের আলোচ্য 3d এবং 4s এর ক্ষেত্রে গিয়া এখানে একটু ব্যতিক্রমতা দেখা যায়। তখন আমরা চেক করব এই n+l নিয়ম অনুযায়ী যে এখানে 3d এর শক্তি বেশি নাকি 4s এর শক্তি বেশি। আমরা চেক করে দেখলাম 3d এর ক্ষেত্রে n+l এর মান হচ্ছে 3 + 2 = 5। তোমরা আবার খেয়াল করো, আমি আগেই বলছিলাম যে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান যখন 0 হয় তখন এটা s, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 1 হয় তখন এটা p অরবিটাল, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 2 হলে এটা d অরবিটাল, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 3 হলে এটা f অরবিটাল। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর এই যে 1 2 3 আছে, এগুলো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, n এর মান। তো এই নিয়ম অনুযায়ী আমরা পাশাপাশি দুইটা অরবিটালের মধ্যে শক্তির পার্থক্য নির্ণয় করতে পারবো। যেটাতে শক্তি কম থাকে সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এবং এটা পূর্ণ করার পরে যদি ইলেকট্রন থাকে দেন পরের শক্তি স্তরে ইলেকট্রন যাবে। এটাই হচ্ছে এটাই হচ্ছে আমাদের আফবাউ নিয়ম। তো এখানে আমাদের 1.3-তে একটা টপিক ছিল যে আফবাউ নিয়ম, হুন্ডের নিয়ম, পলির বর্জন নীতি। তো আমরা এর মধ্যে একটা পড়ে ফেললাম, সেটা কি আফবাউ নীতিটা আমরা পড়ে ফেললাম। আফবাউ নীতিতে কি বলা হয়েছে যে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে তারপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তোমাকে বলা হতে পারে যে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে, যে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা 19তম ইলেকট্রনটা 3d অরবিটালে প্রবেশ করার কথা, কিন্তু 3d অরবিটালে না গিয়ে এটা 4s অরবিটালে কেন যায়? এটার উত্তরটা হচ্ছে এরকম যে আফবাউ নিয়ম অনুসারে আমরা জানি যে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। তো আমাদের আলোচ্য 3d এবং 4s এর ক্ষেত্রে দেখা যায় n+l নিয়ম অনুযায়ী 3d এর শক্তি বেশি এবং 4s এর শক্তি কম। এই জন্যই ইলেকট্রনটা আফবাউ নিয়ম অনুসারে 3d অরবিটালে না গিয়া, অর্থাৎ পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা 3d অরবিটালে না গিয়া 4s অরবিটালে যায়। ওকে, ঠিক আছে। এখন আমরা পরেরটা কি আমাদের বললো, ভ্যানাডিয়াম 23। কি হবে এটা? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d2। আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে যাই, আমাদের এখানে একটু ব্যতিক্রমতা আছে, সেটা আমরা এখানেই শিখে ফেলবো। দেখো অনেক মজার বিষয়, এটা যদি তুমি বুঝতে পারো তাহলে খুব সহজ ইলেকট্রন বিন্যাস। তারপরে আছে আমাদের ক্রোমিয়াম 24, এটার ইলেকট্রন বিন্যাসটা আমরা করব কিরকম, যে 1s2 2s2
2p6 3s2 3p6 4s2 3d4। আমরা স্বাভাবিক নিয়মে এই ইলেকট্রন বিন্যাস করলাম। দেখো এই পর্যন্ত 18 আর 2 20 আর 4 24টা ইলেকট্রন আমরা ডিস্ট্রিবিউট করলাম, বন্টন করলাম, কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটা ভুল। সঠিক ইলেকট্রন বিন্যাস হচ্ছে ক্রোমিয়ামের 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5। এখানে একটা বিষয় খেয়াল করো, s থেকে একটা ইলেকট্রন ডি অরবিটালে, 4s থেকে একটা ইলেকট্রন ডি অরবিটালে চলে গেছে। ক্রোমিয়ামের ক্ষেত্রে এটা কিন্তু ব্যতিক্রম, এটা স্বাভাবিক নিয়ম নয়, কিন্তু এটা একটা এক্সেপশনাল কেস। কীরকম দেখো, যে ডি অরবিটালের ক্ষেত্রে আমরা জানি অরবিটালগুলার স্থিতিশীলতা বা সুস্থিতি লাভ করে দুইটা কারণে। একটা হচ্ছে অরবিটালটা যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, অর্থাৎ একটা অরবিটালে যে কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে সেই ইলেকট্রনগুলার পূর্ণ হলে সে স্থিতিশীল হয়, আদারওয়াইজ অর্ধপূর্ণ হলে সে স্থিতিশীল হয়। এই দুইটা কারণে একটা অরবিটাল স্টেবল হয়, একটা হচ্ছে অর্ধপূর্ণ অবস্থায় আর একটা হচ্ছে পূর্ণ অবস্থায়। আমাদের আলোচ্য ডি অরবিটালের ক্ষেত্রে এখানে দেখো যে আর একটা ইলেকট্রন হইলেই সে অর্ধপূর্ণ হতে চাচ্ছে। যেহেতু ডি অরবিটালের শক্তি 4h এর চাইতে বেশি, এই জন্য সে 4s থেকে একটা ইলেকট্রন ডি অরবিটালে নিয়ে সে অর্ধপূর্ণ অবস্থা যায়, যার ফলে ক্রোমিয়ামের ক্ষেত্রে এখানে এসে একটু ব্যতিক্রমতা হয়, এখানে 4s1 3d5 হবে। এটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। আশা করি বুঝতে পারছো। আমি আবার বলছি যে ডি অরবিটালটার মধ্যে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 10টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে 10টা ইলেকট্রন থাকলে সে পূর্ণ হয়, তখন সে স্থায়িত্ব লাভ করে। আবার অর্ধপূর্ণ অর্থাৎ 5টা ইলেকট্রন যখন হয় তখনও সে স্থায়িত্ব লাভ করে। এই স্থায়িত্বের জন্যই সে এই কাজটা করে, সে এস থেকে একটা ইলেকট্রন ডিতে নিয়ে যায়। এখন আমরা যদি পরে যাই ম্যাঙ্গানিজ কত 25, ম্যাঙ্গানিজ 25-এ গিয়া সব ঠিক আছে এই পর্যন্ত, তোমরা বুঝে নিও। এখানে হবে ওই যে একটা ইলেকট্রন ওখান থেকে গেছিল, তাহলে 4s2 3d5 এটা হবে। এ পর্যন্ত 18টা, এরপরে 20টা আর 5টা 25টা। এরপরে আছে আয়রন, কত অ্যাটমিক নাম্বার আয়রনের বলো? আয়রনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 26। তোমরা নিশ্চয়ই 30 পর্যন্ত মৌলগুলার অ্যাটমিক নাম্বার শিখছো। তাহলে আমরা পরে যাই আয়রন। আয়রন কত? 26। আয়রনে গিয়ে আমরা দেখব 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। এরপরে আছে আমাদের 27 নাম্বারকে কোবাল্ট। কি হবে? এই পর্যন্ত ঠিক আছে, 4s2 3d7। এরপরে আছে আমাদের নিকেল, কত হবে? এই পর্যন্ত কিন্তু 18টা যথারীতি ঠিক আছে। এরপরে যাও, এটা হবে 4s2 3d8। এখন আসো আবার কপার। কপার 29, কপার 29-এ গিয়া আমরা আবার একটা ব্যতিক্রমতা লক্ষ্য করব। খেয়াল করো, এ পর্যন্ত ঠিক আছে কিনা দেখো, নিজেরা করার চেষ্টা করবে। আমি বুঝিয়ে দিচ্ছি, তারপর নিজেরা করার চেষ্টা করবে। যদি প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবে, আমি উত্তর দিব। ঠিক আছে, এটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এখন আমরা যাব কপারে। কপার কত আমাদের? 29। কি হবে ইলেকট্রন বিন্যাসটা? 1s2 2s2, এই নিয়ম অনুযায়ী আমরা করতে থাকবো। 1s2 2s2 2p6 3s2 3p6। এরপরে আছে আমাদের যথারীতি হবে 4s2 3d9, কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটা হবে না। ওই যে আগের মতোই একটা এখানে ব্যতিক্রমতা আছে, ডি অরবিটালটা d9 থাকে না কখনো, d10 হওয়ার জন্য সে 4s থেকে একটা ইলেকট্রন আবার সে নিয়ে এখানে 3d10 হবে। এটা হচ্ছে কপার 29-এর সঠিক ইলেকট্রন বিন্যাস। এটা ভুল। কি হবে তাহলে সঠিকটা? 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10।
ওই একই কথা ক্রোমিয়ামের ক্ষেত্রে যেরকম বলছিলাম যে D5 হওয়ার জন্য সে S থেকে একটা ইলেকট্রন নিয়ে নেয়, যেহেতু তার শক্তি বেশি সেই ইলেকট্রনটা ওখান থেকে নিতে পারে। আবার দেখো S এরও কোনো সমস্যা হচ্ছে না, কারণ Sও অর্ধপূর্ণ থাকতেছে, তাহলে এই অবস্থাটা হচ্ছে স্টেবল অবস্থা। Sও অর্ধপূর্ণ, Dও অর্ধপূর্ণ। এই ক্ষেত্রেও এসে দেখো Sও অর্ধপূর্ণ, আবার D পূর্ণ হয়ে গেছে। আমরা জানি পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকলে একটা অরবিটাল স্থায়িত্ব লাভ করে। এটা শুধু স্থায়িত্বের জন্য এই ঘটনাটা হয়। তারপরে জিঙ্ক 30 কত হয়? জিঙ্ক এর অ্যাটমিক নাম্বার কত? 30। তো এখানেও সেম ঘটনা, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। এই দেখো 30টা ইলেকট্রন বিন্যাস, 30টা মৌলের। এখানে দেখো সে আবার ওই যে ইলেকট্রনটা যেটা নিছিল সেটা আবার জিঙ্কে গিয়া পূর্ণ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে কয়েকটা জিনিস শিখলাম, সেটা কি যে আফবাউ নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস শিখলাম, আর 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলার অরবিটালের সাহায্যে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম। ঠিক আছে, এখন আমাদের এখানে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো পলির বর্জন নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস। পলির বর্জন নীতিটা কি? আফবাউ নীতিটা কি বলছিলাম? যে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে তারপরে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। আর হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে, পলির বর্জন নীতি, হুন্ডের নিয়মটা পরে বলতেছি। পলির বর্জন নীতি অনুষ্ঠানে ইলেকট্রন বিন্যাসটা, আচ্ছা হুন্ডের নিয়মটা আগে বলে নিই, তারপরে পলির বর্জন নীতি যায়, যেহেতু আমরা ইলেকট্রন বিন্যাস বলতেছি। হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাসটা আছে হলো বক্স পদ্ধতিতে। যেমন আমরা যদি ধরো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা কি বলছিলাম আমরা? 1s1। তাহলে এখানে যদি আমরা একটা বক্স বানাই তাহলে একটা ইলেকট্রন দিলাম, ঠিক আছে? আচ্ছা, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা বলি তাহলে কি হবে? 1s2, অর্থাৎ এখানে 2টা ইলেকট্রন। মনে রাখবে ইলেকট্রন সমূহ যে ঘরটাতে থাকবে, ইলেকট্রন সমূহ যেহেতু একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, তো এখন আমরা দেখলাম এস এ যে 2টা ইলেকট্রন থাকবে এবং ইলেকট্রনগুলো অবশ্যই বিপরীতমুখী হবে। তো এই বিষয়টা আমরা এখানে দেখি যে লিথিয়ামের ক্ষেত্রে কি হয় আমাদের? লিথিয়াম কত? 3। তাহলে 1s2 2s1। তাহলে এখানে যদি আমরা একটা বক্স বানাই তাহলে এখানে 2টা ইলেকট্রন, ইলেকট্রনের হাফ অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। এটা আমরা একটু পরে আসতেছে। আমাদের আরও 2টা কোয়ান্টাম সংখ্যা কিন্তু বাকি আছে, খেয়াল করবা। কি কি? 4টা কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমরা 2টা পড়ছি, প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমাদের আরও 2টা কোয়ান্টাম সংখ্যা বাকি আছে, এটা পড়বো। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আসতেছে একটু পরে। আমরা আগে হুন্ডের নিয়ম অনুসারে, কি নিয়ম? হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় সেটা বুঝাচ্ছি। প্রথমে আমরা আফবাউ নিয়ম বলছি, এখন আমরা বলতেছি হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস। তাহলে এখানে কি হচ্ছে? একটা ইলেকট্রন একমুখী দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসছে আমাদের বেরিলিয়াম, কত? 4। কি হবে? 1s2 2s2। এখানেও যদি আমরা বক্স বানাই তাহলে 2টা ইলেকট্রন, এখানেও 2টা ইলেকট্রন। এখন আমরা দেখব 5 নাম্বার মৌলটা কি? আমাদের বোরন। তাহলে বোরনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কি হবে? বোরন 5 কি হবে? 1s2 2s2 2p1। এখানে আমরা বক্স করি, 2টা ইলেকট্রন এখানে, এখানেও 2টা ইলেকট্রন। বাট পি অরবিটালে গিয়ে আমরা একটা ভাগ পাবো। কীরকম? আমরা এস অরবিটালটার কোনো ভাগ নাই, একটাই ভাগ। পি অরবিটালটার 3টা ভাগ আছে, ডি অরবিটালটার 5টা ভাগ আছে, আর এফ অরবিটালটার 7টা ভাগ আছে। এটা আমরা একটু পরেই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা যখন পড়ব তখন জানতে পারবো। খেয়াল করো, তাহলে বোরনের এখানে আমরা পি এর কয়টা ভাগ বলছি? পি অরবিটালটার 3টা ভাগ। কেন 3টা ভাগ সেটা আমরা একটু পরে বলতেছি, চৌম্বক কোয়ান্টাম সংখ্যাতে গেলেই তুমি বুঝতে পারবা। আপাতত আমরা হুন্ডের নিয়মটা বুঝি
যে এখানে একটা ইলেকট্রন পিতে দিলাম। কার্বন 6 কি হবে 1s2 2s2 2p2। এখানে আমরা বক্স করি। পি এর কয়টা ভাগ বলছিলাম? পি অরবিটালটার 3টা ভাগ, এখানে 2টা ইলেকট্রন আছে দিলাম। এরপরে আছে আমাদের কি নাইট্রোজেন 7 কি হবে, আমি এভাবে একবারে লিখে ফেললাম 1s2 2s2 2p3। এখানেও 3টা ইলেকট্রন দিলাম। এখন এইখানে আইসা অক্সিজেন 8-এ আইসা তুমি হুন্ডের নিয়মটা ভালো করে বুঝতে পারবে। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা কি 1s2 2s2 2p4, 8টা ইলেকট্রন। এখানে যদি আমরা বক্স করি তাহলে দেখো এখান থেকে সহজে আমাদের হুন্ডের নিয়মটা বোঝা যাবে। কিভাবে? এখানে দেখো 4টা ইলেকট্রন আছে, তো প্রথমে আমরা 3টা ঘরে একটা একটা করে ইলেকট্রন দিলাম এবং এই ইলেকট্রনগুলা একমুখী, একই দিকে মুখ করে আছে। এখন ইলেকট্রন এখানে আরেকটা বেশি আছে, তাহলে এই ইলেকট্রনটা কোন ঘরে যাবে? অবশ্যই প্রথম ঘরে যাবে এবং বিপরীতমুখী হবে। তারপরে আছে আমাদের ফ্লোরিন 9, এখানে গিয়া আমাদের 2p5, খেয়াল করো এই দুটা লিখলাম না, তোমরা বুঝে নিও 2p5। সরি আমি এটা 2 পরে লিখি কারণ হচ্ছে নিচে দেখা যাচ্ছে না। আমি হুন্ডের নিয়মের কথা বলতেছিলাম। ফ্লোরিন 9 খেয়াল করো কি হবে 1s2 2s2 2p5। এখানে যদি আমরা বক্স করি তাহলে কি দাঁড়ায়, এখানে 5টা ইলেকট্রন প্রথমে আমরা একটা একটা করে দিব। এরপরে প্রথম ঘরে জোড়াবদ্ধ হবে, দ্বিতীয় ঘরেও জোড়াবদ্ধ হবে এই 5টা ইলেকট্রন। দেখো নিয়ন 10, নিয়ন 10-এ গিয়ে হবে 1s2 2s2 2p6। তাহলে আমরা পি অরবিটালটা নিয়ে শুধু চিন্তা করি যে এখানে 6টা ইলেকট্রন প্রথমে একটা একটা করে দিলাম এবং এই বেজোড় ইলেকট্রনগুলো অবশ্যই একমুখী। যখন ইলেকট্রন আরও আছে, যখন জোড়াবদ্ধ হবে প্রথম ঘর পূর্ণ হলো, দ্বিতীয় ঘর পূর্ণ হলো, তৃতীয় ঘর পূর্ণ হলো। অর্থাৎ হুন্ডের নিয়মে বলা হচ্ছে যে সমশক্তি সম্পন্ন অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করে, কথাটা খেয়াল করো ভালো করে, আমি উপরে লিখে দিচ্ছি, সমশক্তি সম্পন্ন অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করে, আমরা পি অরবিটালটার যে 3টা ভাগ দেখলাম এগুলা সমশক্তি সম্পন্ন অরবিটাল, এই কথাটা লাগবে যে সমশক্তি সম্পন্ন অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করে, সমশক্তি সম্পন্ন অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করে তখন এরা সর্বাধিক বিজোড় অবস্থায় প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে জোড়াবদ্ধ হয় এবং বিজোড় ইলেকট্রনগুলোর মুখ বা স্পিন অবশ্যই একমুখী হবে, একদিকে থাকবে। এটা হচ্ছে হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস। এখন আমাদের একটা বাকি আছে এখানে, সেটা হচ্ছে পলির বর্জন নীতি। এই পলির বর্জন নীতিতে যাওয়ার আগে আমাদের যে আরও 2টা কোয়ান্টাম সংখ্যা আছে এগুলো একটু পরে নিতে হবে। একটা কি বলছিলাম, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং একটা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আমি প্রথমত চৌম্বক কোয়ান্টাম সংখ্যার কথা বলি। আমরা 4টা কোয়ান্টাম সংখ্যার মধ্যে একটা বলছিলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা, খেয়াল করো মনে আছে কিনা। দ্বিতীয়টা বলছিলাম কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। তৃতীয়টা কি বলছিলাম চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। চতুর্থটা বলছিলাম ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই 4টা কোয়ান্টাম সংখ্যা আছে আমাদের, আমরা এই 2টা আগে পড়ে ফেলছি অলরেডি। এখন আমরা পড়বো চুম্বক কোয়ান্টাম সংখ্যা। চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মধ্যে কি আছে দেখো ভালো করে খেয়াল করো কথাটা, যে আমরা জানি পরমাণুতে একটা কি আছে, ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস থাকে, এর চারপাশে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন সমূহ পরিভ্রমণ করে। তো একটা ধনাত্মক চার্জকে কেন্দ্র করে যখন একটা ঋণাত্মক চার্জ এর চারপাশে পরিভ্রমণ করে তখন এখানে একটা বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়। সেই বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে এখানে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি, অর্থাৎ একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়।
সেই ম্যাগনেটিক ফিল্ডের কারণে অরবিটাল সমূহের মধ্যে টান পড়ে, অর্থাৎ অরবিটাল সমূহের মধ্যে বিন্যাস ঘটে, ত্রিমাত্রিক বিন্যাস ঘটে। কিরকম? তোমরা এই চিত্রটা নিশ্চয়ই খেয়াল করছো, এরকম একটা চিত্র, অর্থাৎ অরবিটালগুলা উপবৃত্তাকার হয়ে যায়। তো অরবিটালের এই দিক বিন্যাস প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যাটা ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আমি আবার বলতেছি যে একটা পজিটিভ চার্জকে কেন্দ্র করে যখন একটা নেগেটিভ চার্জের চারপাশে ঘুরে তখন এখানে একটা ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়, অর্থাৎ বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। সেই বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে এখানে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। সেই চৌম্বক ক্ষেত্রের টানে বা প্রভাবে অরবিটালগুলির দিক বিন্যাস ঘটে। এই অরবিটালগুলির দিক বিন্যাস প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যাটা ব্যবহার করা হয় তাকেই বলা হয় চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যাটাকে কি দ্বারা প্রকাশ করা হয় আমরা বলছিলাম? এন দ্বারা। সহকারী কোয়ান্টাম সংখ্যাটাকে কি দ্বারা প্রকাশ করা হয় আমরা বলছিলাম? এল দ্বারা। চৌম্বক কোয়ান্টাম সংখ্যাটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এই এম এর মানটা আমরা নির্ণয় করি -L থেকে, খেয়াল করো কথাটা, শূন্য সহ +L পর্যন্ত। -L থেকে 0 সহ +L পর্যন্ত হচ্ছে আমাদের চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m এর মানটা। এখন খেয়াল করো, প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান যখন 1 হয় তখন সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত হয় নিশ্চয়ই মনে আছে? 0 থেকে n-1 পর্যন্ত সূত্রটা মনে আছে? তাহলে l এর মানটা হবে 0। আর l এর মান 0 হলে এই সূত্র অনুসারে m এর মানও হবে -0 0 +0, মানে হচ্ছে কত? 0। তাহলে দেখো n এর মান 1 হলে m এর মান পাই আমরা একটা। তাহলে l এর মান 0 এর জন্য আমরা কোন অরবিটাল ব্যবহার করি? s অরবিটাল। তাহলে s অরবিটালের মধ্যে কোনো ভাগ নাই, অর্থাৎ একটাই ঘর। আমি বলছিলাম এরকম এই যে দুইটা ইলেকট্রন থাকে। এখন আমরা যাই, n এর মান যখন 2 তখন l এর সমান হবে কত? দুইটা কথা পাইছিলাম আমরা, 0 1। তাহলে 0 1 দিয়ে কি বোঝায়? sp। তো l এর মান যদি 0 হয় তাহলে m এর মানটা আসে 0। আর l এর মান যদি 1 হয় তাহলে m এর কয়টা মান আসে খেয়াল করো? 3টা মান আসে। কিভাবে? -L মানে -1, 0 +1। আমি বলছিলাম -L থেকে 0 সহ +L পর্যন্ত। খেয়াল করো কথাটা। তাহলে m এর মান কয়টা পাচ্ছি? 3টা, -1 0 +1। অর্থাৎ l এর মান যখন 1 তখন m এর মান পাইলাম 3টা। l এর মান 1 দ্বারা আমরা কোন অরবিটাল নির্দেশ করি? p অরবিটাল। তাহলে দেখো এই p অরবিটালের ক্ষেত্রে m এর মান পাইছি, অর্থাৎ চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান কত পাইছি? 3টা, -1 0 +1। অর্থাৎ তাহলে p অরবিটালটার কয়টা ভাগ? 3টা ভাগ। এগুলাকে আমরা বলি px py pz, অর্থাৎ x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর এবং z অক্ষ বরাবর p অরবিটালটার 3টা ভাগ। এগুলো তোমাদের এখানে আছে নিশ্চয়ই, দেখবা যে অরবিটালগুলোর আকৃতি কেমন হয়, এগুলাতে দিক বিন্যাস কেমন হয়, এগুলো আছে দেখবা। এখন আমরা যাই, n এর মান যখন 3 হয় তখন l এর মান কয়টা পাবো? 3টা। কি কি? 0 1 2। আমি আগেই বলছিলাম যে 0 থেকে n-1 পর্যন্ত কথাটা ছিল। 0 থেকে n-1 পর্যন্ত l এর মানটা 0 থেকে n-1। তাহলে এখানে আমরা l এর মান 0 এর জন্য m এর মান কয়টা পাবো? একটা, 0। l এর মান 1 এর জন্য m এর কয়টা মান পাবো? 3টা, -1 0 +1। আবার l এর মান 2 এর জন্য আমরা কয়টা মান পাবো দেখো? m এর 5টা। কিভাবে? -1 সরি -2 -1 0 +1 +2। তাহলে l এর মান 2 হইলে আমরা কোন অরবিটাল ধরি? d অরবিটাল। তাহলে দেখো d অরবিটালের জন্য
এম এর মান পাইছি, চুম্বক কোয়ান্টাম সংখ্যা এম এর মান কয়টা পাইছি? 5টা, -2 -1 0 +1 +2। তাহলে এম ডি অরবিটালটার তাহলে কয়টা ভাগ? 5টা ভাগ। এই 5টা ভাগে 10টা ইলেকট্রন, 1 2 3 4 5, এই 5টা ভাগে 10টা ইলেকট্রন থাকে। এই হচ্ছে আমাদের চৌম্বক কোয়ান্টাম সংখ্যার কথাগুলো। আমার ক্লাসটা প্রথম থেকে আবার ভালো করে ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করবা ধারাবাহিকভাবে, তাহলে কথাগুলো বুঝতে পারবা। আর যদি না বুঝো তাহলে কমেন্টস করবা কে কোথায় বুঝতেছো না, অথবা আমার নাম্বারটা নিশ্চয়ই তোমাদের দেওয়া আছে 01711044491, এই নাম্বারটাতে অবশ্যই ফোন দিয়া তোমার প্রবলেমগুলো শেয়ার করার চেষ্টা করবো, আমি সলভ দিতে চেষ্টা করব। আর যারা আগের ক্লাসটা করো নাই তারা আগের ক্লাসটা দেখে নিবা। আজকে যারা নতুন জয়েন করছো তারা প্রিভিয়াস ক্লাসটা অবশ্যই দেখবা, দেখার পরে এই ক্লাসটা দেখবা, তাহলে বুঝতে সহজ হবে। এখন আমাদের বাকি আছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার কথা বললাম, এখন আমাদের বাকি আছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। 4 নম্বর কোয়ান্টাম সংখ্যাটা ছিল আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে পরমাণুতে ইলেকট্রন সমূহ যখন কোনো অরবিটালে ঘূর্ণায়মান থাকে তখন ইলেকট্রন সমূহ দুইভাবে ঘুরে, একটা ক্লকওয়াইজ আর একটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, আই মিন ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অর্থাৎ একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এটাকে এভাবে প্রকাশ করতে হয়, আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে এভাবে প্রকাশ করতে হয়। অর্থাৎ একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরে আর একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, এবং নিজস্ব কক্ষপথের প্রত্যেকটা নিজ অক্ষের উপর ইলেকট্রন সমূহ ঘূর্ণায়মান থাকে। তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে যে ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যাটা ব্যবহার করা হয় তাকে বলা হয় স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এস এর মানটা দুইটা ধরা হয়, একটা হলো +12 আর একটা হচ্ছে -12। ইলেকট্রনটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে তার মানটা ধরা হয় +12, আর ইলেকট্রনটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, এটা কল্পনা আমাদের ধরে নিতে পারি যেভাবে হোক, আর ইলেকট্রনটা যদি আমরা ধরে নিই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাহলে এটার মানটাকে আমরা বলি -12। তাহলে এই হচ্ছে 4টা কোয়ান্টাম সংখ্যা। এখন আসি আমাদের পলির বর্জন নীতিটা বুঝতে পারবো আমরা। এখন আমরা 4টা কোয়ান্টাম সংখ্যা আগে পরে নিলাম, এখন পলির বর্জন নীতিটা বুঝতে সহজ হবে। খেয়াল করো কি কি কোয়ান্টাম সংখ্যাগুলো পড়ছি আমরা। প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা s, এই 4টা কোয়ান্টাম সংখ্যা আমরা পড়লাম। পলির বর্জন নীতিতে বলা হচ্ছে যে একটা পরমাণুতে 2টা ইলেকট্রন যদি থাকে তাহলে এই 2টা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একরকম হইতে পারে না। 3টা মান একরকম হলেও একটা অবশ্যই বিপরীত হবে বা ভিন্ন হবে। এই পলির বর্জন নীতিতে কথাটা বলা হচ্ছে কি, যেমন ধরো আমরা যদি হিলিয়ামের 2টা ইলেকট্রনের কথা ভাবি, তাহলে প্রথম ইলেকট্রনের জন্য হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আগে আমরা লিখে নেই 1s2। তাহলে আমরা যদি ধরি তার 2টা ইলেকট্রন আছে, তাহলে প্রথম ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কি দাঁড়ায়? প্রথম ইলেকট্রনের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কত? 1। তাহলে n এর মান 1 হইলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত হয়? 0। ওই যে ওই সূত্র অনুযায়ী 0 থেকে n-1 পর্যন্ত। খেয়াল করো, তাহলে আমরা একটু আগে দেখলাম l এর মানটা যদি 0 হয় তাহলে অবশ্যই m এর মানটাও কি হয়? 0 হয়। m এর মানও 0 হয়। তাহলে গেল l এর মান 1, n এর মান 1, l এর মান 0, m এর মান 0। আর s এর মানটা ধরে নিলাম হিলিয়ামের প্রথম ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরতেছে, তাহলে এটার মান কত আসবে? +12। আমি একটু আগে বলছি +12। তাহলে হিলিয়ামের প্রথম ইলেকট্রনটার জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কি দাঁড়ালো? 1 0 0 +12। এখন আমরা আসি হিলিয়ামের দ্বিতীয় ইলেকট্রনটার জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কি দাঁড়ায়। দ্বিতীয় ইলেকট্রনের জন্য এই ইলেকট্রন বিন্যাস থেকে n এর মান কত আসে? 1। n এর মান 1 হলে আমরা সূত্র অনুযায়ী জানি কি l এর মান কত? 0। সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0। সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0 হলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m এর মান কত হয়? এটাও 0।
আর হিলিয়ামের যেহেতু এটা দ্বিতীয় ইলেকট্রন, আমরা ধরে নিলাম একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, আরেকটা ইলেকট্রন ঘুরতেছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ইলেকট্রনটা ঘুরে তখন ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এস এর মানটা কি হয়? -12। তাহলে আমরা দিলাম এখানে -12। তাহলে দেখো হিলিয়ামের দুইটা ইলেকট্রনের জন্য আমরা চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করলাম। দেখো তিনটা মান একরকম হইলেও একটা মান ভিন্ন হয়েছে। এইটাই বিজ্ঞানী এইটাই পলির বর্জন নীতিতে বলা হচ্ছে যে ইলেকট্রন সমূহে কোনো পরমাণুতে দুইটা ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একরকম হইতে পারে না। তিনটি একরকম হইলেও একটা অবশ্যই ভিন্ন হবে। এটাই হচ্ছে পলির বর্জন নীতি। এখন বইয়ে এগুলা করা আছে এবং অনেক এক্সাম্পল দেয়া আছে, তোমরা ওই এক্সাম্পলগুলো দেখবা, আর না বুঝলে আমাকে কমেন্টসে জানাবা। নেক্সট ক্লাসে প্রয়োজনে আবার এটা আমি একটু আলোচনা করব, আস্তে আস্তে বুঝতে চেষ্টা করবা। আর ওই কাজটা অবশ্যই নিজেরা করবা যে 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলি, হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত মৌলগুলার ইলেকট্রন বিন্যাস নিজেরা করার চেষ্টা করবা। ওই ইলেকট্রন বিন্যাসগুলোর মধ্যে এই তিনটা নীতির ব্যবহার আছে, আফবাউ নীতি, পলির বর্জন নীতি এবং হুন্ডের নীতি। এই তিনটা নীতির ব্যবহার আছে। এখান থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসে, আবার উপরের ক্লাসে গেলেও এগুলো অবশ্যই এগুলোর ব্যবহার আছে আরও বিস্তারিত। আপাতত তোমাদের সিলেবাসে এই বিষয়গুলাই আছে। তো এখানে বলছিলাম যে কোয়ান্টাম সংখ্যা না বুঝলে ইলেকট্রন বিন্যাস বোঝা যাবে না, এবং ইলেকট্রন বিন্যাস না বুঝলে পলির বর্জন নীতি, হুন্ডের নীতি, আফবাউ নীতি এগুলা বোঝা যাবে না। এবং অরবিট ও অরবিটালের কথাটা আগে বলছিলাম যে অরবিট হচ্ছে ইলেকট্রন যে বৃত্তাকার পথে ঘুরে, এই কক্ষপথগুলোকে বলা হয় অরবিট। আর কক্ষপথগুলোর ভিতরে কতগুলি উপকক্ষপথ থাকে, এটা কার কথা ছিল? বিজ্ঞানী নিলস বুরের কথা ছিল। এই উপকক্ষপথগুলোকে বলা হয় অরবিটাল, এবং অরবিটালগুলোকে 4টে সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। কী কী সিম্বলগুলা? এস, পি, ডি, এফ। এই ক্লাসগুলা ধারাবাহিকভাবে যদি তুমি একটু খেয়াল করো, আস্তে আস্তে কথাগুলো শোনো, এবং অবশ্যই হেডফোন লাগায়া মোবাইলটাকে ল্যান্ডস্কেপে ধরবা, ধরে তারপরে এটা দেখার চেষ্টা করবা লেখাগুলো, তাহলে পরিষ্কার বোঝা যাবে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা বাকি বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর আজকে এবং গত ক্লাসের বিষয়গুলো যদি না বুঝে থাকো, তাহলে যারা বুঝো নাই তারা একটু কমেন্টস করবে, আমি আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আর যদি বেশি জানার আগ্রহ থাকে, প্রয়োজন থাকে, তাহলে আমার ওই নাম্বারে ফোন দিবা, তাহলে আমি বলে দেবো এটা কোথায় আছে এবং কিভাবে করবা। খাতা কলম সামনে নিয়ে বইটা নিয়ে আমাকে ফোন দিবা, তাহলে আমি ফোনে তোমাকে বলে দিব। রাত্রে 11টার আগে এবং সকাল 7টার পরে যে কোনো সময় আমাকে ফোন দিলে আমি তোমাকে সলভ দেব। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। করেন।